আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ভারতের পর কোরিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি গ্যারাকলে যুক্তরাষ্ট্র। এরপর আরও জানিয়ে দিব সত্যিই কি ইরান পরমাণু বোমা ব্যবহার করবে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদি আমিরাত কাতারের হৃৎপিণ্ড ইরানের হাতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতার জোরদারে নতুন অঙ্গীকার এমন এক সময়ে সামনে এলো যখন বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন মেরুকরণ স্পষ্ট হয়েছে। পিয়ংইয়ংয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠককে ঘিরে বন্ধুত্বপূর্ণ পরিবেশের সম্পর্ক আরও গভীর করার বার্তা দেয়া হলেও বিশ্লেষকদের মতে এর ভূরাজনৈতিক প্রভাব আরও বিস্তৃত, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য বাড়তি চাপ তৈরি হতে পারে। একই সময়ে রাশিয়া যখন আন্তর্জাতিক অঙ্গনে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে, তখন উত্তর কোরিয়া ও ভারতের মতো দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোকে অনেকেই কৌশলগত পুনর্বিন্যাস হিসেবে দেখছেন। রাশিয়া ও উত্তর কোরিয়া আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় বাড়াতে সম্মত হয়েছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার পিয়ংইয়ংয়ের অ্যাসেম্বলি হলে উত্তর কোরিয়ার জননিরাপত্তা মন্ত্রী পাং টু সপ এবং রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কলকলতসেভের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অর্জন ও অভিজ্ঞতা বিনিময় এবং নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক সংস্থাগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে বৈঠকটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে সোমবার কর্মসূচি ভিত্তিক সফরে পিয়ংইয়ং পৌঁছান রুশ স্বরাষ্ট্রমন্ত্রী কোলেকলতসেভ। গত এক দশকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। ২০২৪ সালে একটি চুক্তির মাধ্যমে দুই দেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করে। ওই চুক্তি অনুযায়ী কোনো তৃতীয় পক্ষের হামলার শিকার হলে একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। এদিকে ২০২৫ সালের অগাস্টে ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে মাইন অপসারণে সহায়তার জন্য প্রায় ১,০০০ সামরিক প্রকৌশলী পাঠায় উত্তর কোরিয়া। এর আগে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিতে আনুমানিক ১৫,০০০ সেনা মোতায়েন করা হয়েছিল বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের তথ্য মতে ওই যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় ২,০০০ সেনা নিহত হয়েছে। রাশিয়া উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্য এটি একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে, যেখানে রাশিয়া বিকল্প জোট গড়ে চাপ মোকাবিলার চেষ্টা করছে। তবে একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ ও অর্থনৈতিক চাপের মধ্যে মস্কোর অবস্থান কতটা শক্তিশালী তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় অমীমাংসিত সমীকরণ হল ইরানের পারমাণবিক সক্ষমতা। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার দ্রুত অগ্রগতি দেখে সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে দেশটি। বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত প্রশ্ন, ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে হাঁটবে? ফেব্রুয়ারি ও মার্চে মধ্যপ্রাচ্যে ভয়াবহ সামরিক উত্তেজনা এবং এপ্রিলের নড়বড়ে যুদ্ধবিরতির পর এই প্রশ্ন এখন বৈশ্বিক নিরাপত্তা আলোচনার কেন্দ্রে। যদিও ইরান বরাবরই তাদের এই কার্যক্রমকে শান্তিপূর্ণ দাবি করে আসছে, তবে ইসরায়েলের সাথে সাম্প্রতিক সরাসরি সংঘাত এই সম্ভাবনাকে আরো উস্কে দিয়েছে। ইরান কি আত্মরক্ষার প্রয়োজনে তাদের পরমাণু নীতিতে আমূল পরিবর্তন আনবে? সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায়। একাধিক হামলা পাল্টা হামলার ঘটনায় অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত একটি
সীমিত যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে পরিস্থিতি এখনো অস্থির। বিশ্লেষকরা বলছেন ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করার চেয়ে বরং সেই সক্ষমতা অর্জনকেই কৌশলগত লক্ষ্য হিসেবে দেখছে। কারণ পারমাণবিক অস্ত্র শুধু সামরিক শক্তি নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। একবার এই অস্ত্র ব্যবহার করা হলে তার পরিণতি হতে পারে ভয়াবহ, যা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ পারস্পরিক নিশ্চিত ধ্বংস। এ কারণে তেহরান সরাসরি এই ঝুঁকিতে যেতে চাইবে না বলেই ধারণা করা হচ্ছে, বরং তাদের মূল কৌশল ডিটারেন্স, অর্থাৎ প্রতিপক্ষকে ভয় দেখিয়ে বড় ধরনের আক্রমণ থেকে বিরত রাখা। অতীতে ইরাক ও লিবিয়ার পরিণতির থেকে শিক্ষা নিয়েই ইরান এই পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটও বড় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে একটি পূর্ণমাত্রার যুদ্ধ বা পারমাণবিক সংঘাত মানেই হবে রাষ্ট্র হিসেবে চরম বিপর্যয়। সবশেষে বলা যায়, ইরান পারমাণবিক অস্ত্রকে ব্যবহারযোগ্য যুদ্ধাস্ত্র হিসেবে নয়, বরং কূটনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। হুমকি থাকবে, উত্তেজনাও থাকবে, তবে চূড়ান্ত ধ্বংসের পথে হাঁটার সম্ভাবনা আপাতত খুবই কম। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি অঞ্চলের শিরা উপশিরা ছিঁড়ে ফেলার গোপন পরিকল্পনা প্রকাশ্যে এনেছে তেহরান। তড়িঘড়ি করে আমেরিকা যখন অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা দিল, ঠিক তখনই ইরানি গণমাধ্যমে আসছে চমক জাগানিয়া তথ্য। ট্রাম্পের ঘোষণার পরই সাগরে রীতিমতো তাণ্ডব লীলা চালাচ্ছে তেহরান। 3টি জাহাজে গুলি ছুড়েছে আইআরজিসির গানবোট। এরপরই ইরান থেকে আসলো এমন এক চাঞ্চল্যকর তথ্য যা দেখে হতবাক বিশ্ব। গণমাধ্যমগুলো বলছে ইরানের হাতে আছে এমন এক নতুন অস্ত্র যা উপসাগরীয় দেশে ঘটাতে পারে ভয়াবহ বিপর্যয়। আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল এবং ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ্যে এনেছে। এটিকে অঞ্চলের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার ছিঁড়ে ফেলার অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। বুধবার তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে হরমুজ প্রণালীকে শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবেই নয়, বরং সাবমেরিন কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল কেবলের যাতায়াত। পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেটের জন্য ইরানের তুলনায় অনেক বেশি সমুদ্র পথের ওপর নির্ভরশীল। এ নিয়ে হতবাক বিশেষজ্ঞরা। তারা বলছেন, তাসনিমের প্রতিবেদন সাধারণ কোনো কারিগরি তথ্য নয়, বরং এটি ওই অঞ্চলের কেবল, ল্যান্ডিং স্টেশন এবং ডেটা সেন্টারগুলোকে চলমান সংঘাতের কৌশলগত চাপের উৎস হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে আরব আমিরাত এবং বাহরাইনের ক্লাউড ও ডেটা সেন্টার অবকাঠামোর দিকে ইঙ্গিত করে ইরান বুঝিয়ে দিয়েছে যে এসব স্থাপনায় বিপর্যয়, অর্থনৈতিক এবং যোগাযোগের প্রভাব ভয়াবহ। তাসনিমের প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে যে বন্দর, জাহাজ চলাচলের পথ এবং জ্বালানি স্থাপনার পাশাপাশি এখন সাবমেরিন কেবল এবং আঞ্চলিক ডেটা সেন্টারগুলো ইরানের লক্ষ্যবস্তুর তালিকায়। সম্প্রতি গণমাধ্যমে এসেছে আরব আমিরাত, বাহরাইনে অ্যামাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার মাধ্যমে বাণিজ্যিক ক্লাউড অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকি স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ইরানি শক্তি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কার্যত তিনি এখন পরাজিত। তাই তো 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষে আলোচনা না করেই তড়িঘড়ি করে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। ব্যাখ্যা হিসেবে তিনি দিয়েছেন, পাকিস্তান এবং পরোক্ষভাবে ইরানি অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানি কার্যকলাপে এটা স্পষ্ট যে তেহরানের পক্ষ থেকে কোনো অনুরোধই করা হয়নি। উল্টো ট্রাম্পের পক্ষপাতপূর্ণ অর্থাৎ নৌ অবরোধ অব্যাহত রেখে যুদ্ধবিরতির ঘোষণায় রেগে আগুন শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশ পারস্যের সিংহ ইরান। জোহরা চৌধুরী সেতু, ৭১।